হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া এক অসাধারণ রোবোটিক মুভি রিয়েল স্টিল। আচ্ছা, মানুষের বক্সিং ম্যাচ তো প্রায় সকলেই দেখেছেন, কিন্তু রোবট যে বক্সিং লড়তে পারে সেটি কি জানেন? আজকের মুভিটি ঠিক এইরকমই কনসেপ্টের উপর বানানো। খুবই ইন্টারেস্টিং একটি মুভি, যেখানে দেখানো হয়েছে একজন পিতা যে টাকার অভাবে তার ছেলের ঠিকঠাকভাবে দেখাশোনা করতে পারে না, কিন্তু একদিন সে তার ছেলের সাহায্যে একটি আবর্জনা স্তূপ থেকে এমন একটি পুরনো রোবটকে খুঁজে পায় যা তাদের জীবনই পুরোপুরি বদলে দেয়। তো চলুন আর বেশি দেরি না করে মূল গল্প শুরু করা যাক। সাল 2020। পৃথিবীতে বক্সিং স্পোর্টস যেটা আগে মানুষ খেলতো সেটা এখন পুরোপুরি রোবটের দ্বারা খেলা হয়। মানে মানুষের জায়গায় দুটি রোবটকে একে অপরের মধ্যে বক্সিং করানো হয়, তবে তাদের কন্ট্রোল করে মানুষই। এবং এই খেলাটি খুব তাড়াতাড়ি পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে যায়। আর হবেই না কেন, দুটি রোবটের মধ্যে বক্সিং কেই বা দেখতে চাইবে না। তবে মানুষ শুধু কেবলমাত্র আগ্রহের সাথেই রোবট বক্সিংকে উপভোগ করে না, তারা এই খেলায় প্রচুর টাকা বাজি হিসেবেও ব্যয় করে। যাই হোক, গল্পের শুরুতে আমাদের চার্লি ক্যান্টন নামের একজন প্রাক্তন বক্সিং খেলোয়াড়কে দেখানো হয়। চার্লি খুবই অসচেতন ও কেয়ারলেস একজন ব্যক্তি ছিল। সে অনেক মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ধার হিসেবে নিয়েছিল, তবে সবসময় টাকা ফেরত দেওয়ার সময় যখনই কেউ তাকে ফোন করত তখনই সে তাদেরকে নানান অজুহাত দিয়ে বেঁচে যেত। তবে তার কাছে একটি রোবট ছিল, আর যেহেতু বক্সিং বর্তমানে রোবটের দ্বারা হয় সেহেতু সেও তার ওই রোবটটিকে নিয়ে নানান জায়গায় গিয়ে রোবট বক্সিং খেলে কিছু পয়সা উপার্জন করে যেমন তেমন ভাবে তার জীবন অতিবাহিত করত। তবে এই খেলা থেকে সে তেমন কিছু উপার্জন করতে পারত না। এইভাবেই একদিন সে তার রোবটটিকে একটি মেলায় ষাঁড়ের সাথে ফাইট করানোর জন্য নিয়ে যায়। এই ষাঁড়ের সাথে তার রোবটের আগেও ফাইট হয়েছিল এবং সে তাকে হারিয়েও দিয়েছিল, যার ফলে বর্তমানে চার্লি ওভার কনফিডেন্স হয়ে কিছু না ভেবেই ওই ফাইটে ষাঁড়ের মালিকের সাথে এক্সট্রা $20,000 বাজি ধরে ফেলে। লড়াইয়ের শুরুতে তার রোবটটি ষাঁড়টিকে বেশ কয়েকবার প্রহার করে তাকে নিচে ফেলে দেয়। চার্লি ভাবে সে হয়তো এবারও এই লড়াই খুব সহজেই জিতে যাবে, তবে দর্শকের মধ্যে থাকা একটি মেয়ের দিকে তার নজর যাওয়া মাত্রই সে অসচেতন হয়ে যায়, যার ফলে ওই ষাঁড় পিছন দিক থেকে তার রোবটের পায়ে জোরদার প্রহার করে সেটিকে ভেঙে দেয়। তবে এরপরেও চার্লি তার রোবটটিকে একটি পায়ের মাধ্যমে লড়াইটিকে জেতার চেষ্টা করে, কিন্তু ওই ষাঁড় রোবটটিকে তার শিঙে করে তুলে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং প্রত্যেকবারের মতোই চার্লির এবারও $20,000 ঋণ হয়ে যায়। তবে তাকে এই টাকা এবার ষাঁড়ের মালিককে দিতে হতো, কিন্তু তার কাছে তো কোনো টাকাই ছিল না। তাই চার্লি সেখান থেকে লুকিয়ে পালিয়ে যাওয়াতেই তার ভালো দেখে। ঠিক তখনই দুইজন ব্যক্তি তার দিকে ছুটে আসে। সে ভাবে হয়তো তারাও তার কাছ থেকে টাকা চাইতে আসছে, তাই তাদের সাথে কথা বলার আগেই সে তাদের মধ্যে একজনের মুখে জোরদার ঘুষি চালিয়ে দেয়। কিন্তু তখনই তারা তাকে জানায় তারা এখানে টাকার জন্য আসেনি। আজ থেকে 10 বছর আগে তার যে গার্লফ্রেন্ড ছিল সে মারা গেছে, তবে তার 11 বছরের একটি ছেলে রয়েছে যার নাম ম্যাক্স। অবাক করার বিষয়, চার্লি এটাও জানতো না যে তার একটি ছেলেও রয়েছে। সে এতটাই কেয়ারলেস ব্যক্তি ছিল। যাই হোক, তার এক্স গার্লফ্রেন্ডের মৃত্যুর পর তার ছেলের কাস্টাডি তার গার্লফ্রেন্ডের বড় বোন ডেবরা নিতে চাইছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। আর এই কারণেই তার ছেলেকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তাকে কোর্টে যেতে হতো। আর চার্লি এটাই চাইছিল, কারণ তার ছেলের মধ্যে তার কোনো ইন্টারেস্টই ছিল না। সে শুধু সবসময়ই রোবট বক্সিং নিয়ে ভাবতো। এছাড়াও সে তো তার ছেলের নামই জানতো না। তাই সে পরদিন কোর্টে পৌঁছে যায় তার ছেলের কাস্টাডি ডেবরার হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ডেবরার হাজবেন্ড খুবই ধনী একজন ব্যক্তি। এদিকে চার্লির পয়সার দরকার ছিল, কারণ তাকে আরেকটি নতুন রোবট কিনতে হতো। এছাড়াও তার কাছে এমন টাকা ছিল না যে সে তার ছেলের ভালোভাবে দেখাশোনা করতে পারত। তাই তার মাথায় একটি পরিকল্পনা আসে। সে কোর্টের সামনে এমন ভান করে যে সে তার ছেলেকে খুব ভালোবাসে এবং কোনোভাবেই সে তার ছেলেকে তাদের হাতে তুলে দিতে চায় না। আর এটা সে এই কারণেই করে যাতে সে ডেবরার হাজবেন্ডের কাছ থেকে তার ছেলের বদলে বেশ মোটা টাকা নিতে পারে। আর তার পরিকল্পনা সফলও হয়। তারা তাকে $1,00,000 দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে তারা চার্লির সামনে একটি শর্ত রাখে। শর্তটি হলো, গরমের ছুটিতে ডেবরা ও তার হাজবেন্ড 2 মাসের জন্য ইটালিতে ছুটি কাটাতে যাবে এবং এই 2 মাস তার ছেলে ম্যাক্সকে চার্লিকে দেখাশোনা করতে হবে। যাই হোক, $1,00,000 লোভনীয় অফার সে কিভাবে ছাড়তে পারে, তাই সে আর কিছু না ভেবেই তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা চার্লিকে তাদের কথা অনুযায়ী অর্ধেক পয়সা দিয়ে ম্যাক্সকে তার কাছে রেখে চলে যায়। তবে ম্যাক্স, যে কোনোদিন তার বাবাকে দেখেইনি, সে তার বাবাকে এইভাবে সামান্য কিছু টাকার বিনিময়ে তাকে অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে জেনে খুবই রেগে যায়। কিন্তু চার্লির কাছে তো কোনো উপায় ছিল না। যাই হোক, এরপর চার্লি তার ছেলে ম্যাক্সকে নিয়ে তার বর্তমান গার্লফ্রেন্ড বেইলি ট্যালেটের কাছে পৌঁছে যায়। বেইলি একজন রোবট রিপেয়ারিং এর মেকানিক ছিল।
চার্লির রোবট বক্সিংয়ের পর তার ধ্বংস হয়ে যাওয়া রোবটগুলিকে সেই রিপেয়ার করত। তবে বর্তমানে চার্লি তাকে একটি নতুন অ্যাডভান্স পাওয়ারফুল রোবট অর্ডার করতে বলে, কারণ তার পুরনো রোবটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল। এছাড়াও তার কাছে এখন অনেক টাকা রয়েছে। যাই হোক, চার্লির কথা মতো সে পরদিন একটি নতুন নয়েজি বয় নামের জাপানি রোবট নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়। চার্লির ছেলে ম্যাক্স এই রোবটটিকে দেখে খুবই খুশি হয়ে যায়, কারণ তার এইসব বিষয়ে খুবই আগ্রহ ছিল। তবে চার্লি যখন তার রোবটটিকে ভালোভাবে চেক করে দেখে, তখন সে সেটিকে ঠিকঠাকভাবে কন্ট্রোলই করতে পারে না, কারণ এই রোবট তার ভয়েস কমান্ড অনুযায়ী কাজই করছিল না। এটা দেখে সে খুবই রেগে যায়। সে ভাবে তার সকল টাকা এবার হয়তো জলেই গেল। কিন্তু তার ছেলে ম্যাক্স রোবটের রিমোট কন্ট্রোলটি তার হাতে তুলে নিয়ে সেটিকে খুব সহজেই কন্ট্রোল করতে পারে। চার্লি তো এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। আসলে রোবটের সিস্টেমটি জাপানি ভাষায় সেট করা ছিল, আর ম্যাক্স জাপানি ভাষা বেশ ভালোভাবেই জানতো, কারণ সে জাপানি ভিডিও গেম খেলতে খুবই এক্সপার্ট ছিল। যাই হোক, এরপর বেইলি ওই রোবটের ভাষাটিকে পরিবর্তন করে দেয়, যার ফলে চার্লি রোবটটিকে নিয়ে পুনরায় একটি নতুন ফাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে তার ছেলে ম্যাক্সও তার সাথে যাওয়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু চার্লি তাকে নিয়ে যেতে রাজিই হয় না। তখন ম্যাক্স তার গাড়ির চাবিটি ড্রেনের মধ্যে ফেলে দেওয়ার কথা বলে। যেমন বাবা তেমন তার ছেলে। এই কথা শুনে শেষমেশ চার্লি না চাইলেও ম্যাক্সকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায়। কিছু সময় পর তারা এইরকমই একটি রোবট বক্সিং আরিনাতে পৌঁছায়, যেখানে সে ফিন নামের একজন ব্যক্তির সাথে দেখা করে, যে সাধারণত এই রোবট বক্সিং খেলাটিকে পরিচালনা করে। এছাড়াও মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সে রোবট বক্সিংয়ে বাজি হিসেবে নেয়। চার্লি তাকে তার এই নতুন রোবট নয়েজি বয়কে দেখায় এবং সেখানকার চ্যাম্পিয়ন রোবট মিডাসের সাথে তার রোবটের ফাইট করানোর কথা বলে। এই কথা শুনে ফিন তার সাথে $50,000 বাজি রাখে। যেই এই ফাইট জিতবে সেই পুরো টাকা নিয়ে বাড়ি যাবে। তবে ম্যাক্স তাকে এই লড়াই করতে বারণ করে দেয়। সে চার্লিকে প্রথম সাধারণ রোবটগুলির সাথে ফাইট করতে বলে, কারণ তারা এখনো এই রোবট সম্পর্কে ভালোভাবে কিছুই জানতো না। কিন্তু চার্লি তাকে বাচ্চা ভেবে তার কথা অমান্য করে দেয় এবং টাকার লোভে পড়ে আবারও সে একই রকমের ভুল করে বসে। ফাইট শুরু হয়ে যায়। প্রথম চার্লি তার রোবটটিকে খুবই ভালোভাবে কন্ট্রোল করে মিডাসকে বেশ কয়েকবার প্রহার করে, কিন্তু কিছু সময়ের মধ্যেই সে তার রোবটের কন্ট্রোল তার উপর থেকে হারিয়ে ফেলে, কারণ রোবটটিকে সে সবে সবে কিনেছে। আসলে সে তো জানেই না যে রোবটটিকে কিভাবে কন্ট্রোল করতে হয়। আর ঠিক সেটাই হয়। এই সুযোগে মিডাস তার রোবটটিকে একের পর এক প্রহার করে টুকরো টুকরো করে ফেলে। এই ফাইটে চার্লির রোবট খুবই খারাপভাবে হেরে যায়। বাজিতে হেরে যাওয়ার পর সে ওই রোবটের ভাঙা মাথাটিকে $400 বিক্রি করে দেয়। লড়াইয়ের শেষে ম্যাক্স চার্লিকে জানায় তাকে এই ফাইট করার কোনো দরকারই ছিল না। তারা ভালোভাবেই সাধারণ রোবটগুলির সাথে ফাইট করে ভালো টাকা উপার্জন করতে পারত। তবে চার্লি কি একটি ছোট্ট বাচ্চার কথা শুনবে? এটা তো তার অসম্মানের ব্যাপার। তাই উল্টে সে ম্যাক্সের উপরেই বেশ রেগে যায় এবং তাকে চুপচাপ গাড়িতে উঠে বসতে বলে। যাই হোক, এরপর বাপ বেটা এখান থেকে সেই শহরের একটি স্ক্র্যাপ ইয়ার্ডে পৌঁছায়, যেখানে তারা কিছু রোবটের স্পেয়ার পার্ট নেওয়ার জন্য এসেছিল। আসলে এই জায়গাটিতে শহরের সকল রোবট বক্সিংয়ে ধ্বংস হয়ে যাওয়া রোবটগুলিকে ফেলা হতো এবং সেখানে তারা বেশ কিছু স্পেয়ার পার্ট পেয়েও যায়, যেগুলিকে তারা একটি নতুন রোবট বানানোতে কাজে লাগাতো। তবে সেখানে খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যার ফলে ম্যাক্স অসচেতন হয়ে পা পিছলে গভীর খায়ের মধ্যে পড়ে যায়। চারিদিকের মাটি অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার কারণে সে অনেকটাই নিচে চলে যায়, কিন্তু সৌভাগ্যবশত খায়ের থেকে নিচে পড়ে যাওয়ার আগেই সে কিছু একটির সাথে আটকে ঝুলতে থাকে এবং ভয়ে চিৎকার করে ওঠে। এটা শুনে চার্লি তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় এবং সাবধানের সাথে ম্যাক্সের হাতটিকে ধরে ধীরে ধীরে তাকে উপরের দিকে তুলে নেয়। তবে যে জিনিসটাতে সে আটকে গেছিল, যার ফলে তার প্রাণ বেঁচে যায়, সেটি ছিল একটি পুরো আস্ত রোবট, যেটা পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে গেছিল। ম্যাক্স চার্লিকে রোবটটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ সে তার প্রাণ বাঁচিয়েছিল। তবে চার্লি এইরকম একটি পুরনো জেনারেশনের রোবটের পিছনে নিজের সময় নষ্ট করবে না বলে সেখান থেকে তার ট্রাকের কাছে চলে যায়, কারণ সে তো তার রোবট বানানোর পার্টস পেয়ে গেছিল। কিন্তু ম্যাক্সও তো কম জেদি ছিল না। সে সারা রাত ওই রোবটটিকে মাটির নিচে থেকে বার করাতে লাগিয়ে দেয় এবং অবশেষে রাত শেষে সকাল হতেই রোবটটিকে নিয়ে তার বাবার সামনে উপস্থিত হয়। এরপর তারা বেইলির কাছে পৌঁছায়। তবে বেইলি চার্লির অসচেতনতার কারণে আবারও একটি দামি রোবটকে এইভাবে ধ্বংস হতে দেখে তার উপর খুবই রেগে যায়, কারণ প্রথম থেকেই সে চার্লিকে অনেক সাহায্য করে আসছে। এতে তার প্রচুর পরিমাণে অর্থ ব্যয়ও হয়েছে, কিন্তু সে চায় না বর্তমানে তার এই রোবট রিপেয়ারের কাজটিও চার্লির জন্য বন্ধ হয়ে যাক। তবে শেষবারের মতো চার্লি ম্যাক্সের রোবটটিকে তাকে দেখতে বলে, তাই বেইলি ম্যাক্সের মুখের দিকে চেয়ে তার রোবটটিকে রিপেয়ার করতে রাজি হয়ে যায় এবং তার মধ্যে কিছু পরিবর্তন করে অবশেষে রোবটটিকে চালু করে ফেলে।
অবাক করার বিষয়, রোবটটি পুরনো হওয়া সত্ত্বেও খুব সহজেই সেটি চালু হয়ে যায়। রোবটটি জেনারেশন 2 এর রোবট ছিল। তা সত্ত্বেও রোবটটির মধ্যে এমন একটি বিশেষ ফিচার ছিল যেটা বর্তমানের উন্নত রোবটগুলির মধ্যেও ছিল না। সেটি হলো রোবটটিতে শ্যাডো ফাংশন ফিচার ছিল, মানে সে যে কোনো ব্যক্তির মুভমেন্টকে হুবহু কপি করতে পারত। এরপর বেইলি রোবটটিতে একটি পুরনো G2 রিমোট কন্ট্রোলার ফিট করে দেয়, যাতে ম্যাক্স সেটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আর ম্যাক্স তো এতে এক্সপার্ট ছিল, কারণ সে প্রচুর পরিমাণে গেম খেলতো। যাই হোক, এরপর ম্যাক্স ওই রোবটটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে, এবং পরিষ্কার করার সময় সে ওই রোবটের বুকে রোবটের নামটিকে দেখতে পায়। তার নাম ছিল অ্যাটম। রোবটটিকে পরিষ্কার করে ম্যাক্স তাকে নিয়ে তার বাবার সামনে উপস্থিত হয় এবং অ্যাটমকে রোবট বক্সিংয়ে অংশগ্রহণ করানোর কথা বলে, যার উত্তরে চার্লি তাকে জানায় এত পুরনো জেনারেশন 2 রোবট কিভাবে বর্তমান যুগের রোবটের সাথে লড়াই করতে পারবে। তবে ম্যাক্স তো তার কথা শুনতে একদমই রাজি ছিল না। সে চার্লির কাছে আবারও জেদ করতে থাকে। তখনই বেইলি তাকে বলে এই জেনারেশন 2 রোবটগুলিকে 2014 সালে শুধু ফাইটিং রোবটগুলির প্র্যাকটিসের জন্য বানানো হয়েছিল। এদের কাজই শুধু মার খাওয়া, কোনোদিন এই রোবট বক্সিংয়ে জিততেই পারবে না। এই সকল কথা শোনার পরেও ম্যাক্স একই কথা বলে, সে তাকে নিয়ে রোবট বক্সিংয়ে অংশগ্রহণ করতে চায়। অবশেষে তার জেদের সামনে চার্লিকে মাথা নত করতে হয়, কারণ এদিকে তার কাছে তো কোনো রোবটই ছিল না যা দিয়ে সে রোবট বক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তাই শেষমেশ তার ছেলের কথা মতোই তাকে রাজি হতে হয়। অ্যাটমকে পেয়ে ম্যাক্স খুবই খুশি ছিল। তার মনে হতে থাকে সে তার ফিলিংস, তার কথা সবকিছুই বুঝতে পারে, ঠিক একজন ভালো বন্ধুর মতো। তাই ম্যাক্স সারা রাতই অ্যাটমকে নিয়ে শহরের রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। পরদিন সকালে ম্যাক্স বেইলির কাছ থেকে তার বাবা চার্লির ব্যাপারে জানতে চায়। তখন বেইলি তাকে জানায় চার্লি খুব ভালো একজন বক্সার ছিল, আর মন থেকে সে খুব ভালো একজন ব্যক্তি। তাকে বেইলির বাবাই বক্সিং ট্রেনিং দিয়েছিলেন। সে জীবনে কোনোদিন হার মানতে শেখেনি। একবার তো সে বিখ্যাত বক্সার নিকো ট্যান্ডিকে প্রায় হারিয়ে দিয়েছিল, যেটার খবর 2007 সালে নিউজ পেপারেও ছাপানো হয়েছিল। এই কথা বলতে বলতেই সেখানে চার্লি এসে উপস্থিত হয়। এরপর তারা দুজনেই ওয়ার্ল্ড রোবট বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে চার্লি ম্যাক্সকে বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে ফিনের সাথে দেখা করতে চলে যায়, যাতে সে অ্যাটমের জন্য কোনো ফাইটের ব্যবস্থা করতে পারে। কিন্তু সেখানে সে নিরাশই হয়, কারণ ফিন তাকে কোনোভাবেই সাহায্য করতে পারে না, কারণ এইরকম পুরনো জেনারেশনের রোবটের সাথে কেই বা ফাইট করবে। তবে সে তাকে একটি চিড়িয়াখানার ঠিকানা দেয়, যেখানে একটি ছোটখাটো রোবট বক্সিংয়ের আয়োজন করা হয়েছিল। এদিকে ম্যাক্স তার সামনে জিউস নামের একটি রোবটকে দেখতে পায়, যে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের স্টার প্লেয়ার ছিল। মানে পুরো বিশ্বে সে একমাত্র রোবট যাকে এখনো পর্যন্ত কেউই হারাতে পারেনি। তাকে দেখে ম্যাক্স খুবই খুশি হয়ে যায়, কারণ এর আগে সে শুধু তাকে টিভিতেই দেখেছিল। সেখানে উপস্থিত অনেক রিপোর্টার জিউসের মালিক ফেরা ও তার ইঞ্জিনিয়ার তাক মাসিদো, যে তাকে বানিয়েছিল, তাদের অনেক প্রশ্ন করে। তারা জানায় জিউস এমন এক অ্যাডভান্স রোবট যার সামনে অন্য কোনো রোবট টিকতেই পারবে না, তাকে হারানো অসম্ভব। যাই হোক, এরপর চার্লি ম্যাক্সকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন হতেই তার অ্যাটমকে নিয়ে ফিনের দেওয়া ঠিকানা অনুযায়ী ফাইট করার জন্য ওই চিড়িয়াখানায় পৌঁছে যায়। আসলে এই জায়গাটিতে শহরের ছোটখাটো রোবটগুলির সাথে বেআইনিভাবে বাজির টাকাতে ফাইট করানো হতো। তবে ম্যাক্স খুবই কনফিডেন্ট ছিল যে এই লড়াই অ্যাটম অবশ্যই জিতবে, যার ফলে সে সেখানে উপস্থিত কিংপিন নামের একজন ব্যক্তির রোবটের সাথে বাজি ধরে। কিংপিন দেখে এই রোবটটি অনেক পুরনো, তাই সেও কনফিডেন্টলি ম্যাক্সের রোবটটিকে তার রোবটের সামনে শুধুমাত্র প্রথম রাউন্ড পর্যন্ত টিকে থাকতে বলে, আর যদি সে এতে জিতে যায় তাহলে সে তাকে $50,000 দেবে। ম্যাক্স তার প্রস্তাবে এক কথায় রাজি হয়ে যায় এবং শুরু হয় দুইজনের মধ্যে লড়াই। ফাইটের প্রথম পর্যায়ে দেখে মনে হচ্ছিল অ্যাটম এই রোবটের সামনে বেশিক্ষণ আর টিকতে পারবে না, কারণ ওই রোবট অ্যাটমকে একের পর এক জোরদার প্রহার করছিল। তবে ম্যাক্স ও চার্লি জানতো তাদের এই ফাইটে শুধুমাত্র প্রথম রাউন্ড পর্যন্ত টিকে থাকতে হবে। যাই হোক, এক পর্যায়ে এসে অ্যাটম নিচে পড়ে যায়, যার ফলে তার সিস্টেম অফ হয়ে যায়। প্রথম রাউন্ড শেষ হওয়াতে আর মাত্র 30 সেকেন্ড বাকি ছিল। তবে ম্যাক্সের অনেক চেষ্টার পর শেষমেশ টাইম শেষের আগেই অ্যাটম উঠে দাঁড়ায় এবং ম্যাক্স তাদের শর্ত অনুযায়ী টাকা জিতে যায়। তবে কিংপিন তাদের আরেকটি ভালো লোভনীয় অফার দেয়, যদি তারা দ্বিতীয় রাউন্ডে তার রোবটটিকে পুরোপুরি হারিয়ে দিতে পারে তাহলে সে এর থেকে দ্বিগুণ টাকা তাদের দেবে। এই অফারে চার্লি তো রাজি হয় না, কারণ সে জানতো প্রথম রাউন্ডে অ্যাটম যেমন তেমন ভাবে জিতে গেলেও দ্বিতীয় রাউন্ডে সে কোনোভাবেই ওই রোবটের সামনে টিকতে পারবে না। কিন্তু তার এই ধারণা পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় রাউন্ড খেলা চলাকালীন ম্যাক্স তার রোবটটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করে ওই প্রতিপক্ষ রোবটের মুখে জোরদার প্রহার করে তার সিস্টেমকে পুরোপুরি ফেল করে দেয়, যার ফলে অবশেষে তারা এই ফাইট জিতে যায়।
এরপর তারা তাদের পাওনা অনুযায়ী টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই একজন ব্যক্তি একটি জায়গায় তাদের শনিবারের রোবট বক্সিং এর জন্য ইনভাইট করে। এই ফাইটটিতে জিততে পারলে তারা $2,00,000 পাবে। এই রকম একটি অফার পেয়ে চার্লি এবার রাজি হয়ে যায়, কারণ সে বুঝে গেছিল এই রোবট পুরনো হলেও সে অন্য সকল রোবটের থেকে সম্পূর্ণ আলাদা। এরপর চার্লি বেইলিকে ফোন করে আজকের ফাইট জেতার সুখবর দিয়ে দেয়। অন্যদিকে ম্যাক্স এই রোবটের পিছনে এতটাই উৎসাহ হয়ে গেছিল যে সে ওই রোবটের সিস্টেমটিকে আপডেট করার জন্য সারা রাতই লাগিয়ে দেয়। পরদিন সকালে সে অ্যাটমকে বক্সিং ও তার সাথে সাথে ডান্স করানো শেখায়। ঠিক তখনই চার্লি সেখানে উপস্থিত হয়। তখন ম্যাক্স তাকে জানায় সে নয়েজি বয় রোবটের ভয়েস কমান্ড সিস্টেমটিকে অ্যাটমের মধ্যে ফিট করেছে, যার ফলে বর্তমানে অ্যাটমকে ভয়েস কমান্ডের মাধ্যমে ফাইট করানো যাবে। ম্যাক্সের এই কাজে তো চার্লি একেবারে অবাক। তবে অ্যাটমকে বক্সিংয়ের অনেক মুভ শেখানো বাকি ছিল, যেটা ম্যাক্স চার্লিকে শেখাতে বলে। কিন্তু চার্লি তাকে জানায় সে অনেকদিনই হলো বক্সিং ছেড়ে দিয়েছে এবং অনেক কিছু তার মনেও নেই। কিন্তু ম্যাক্স খুবই জেদি একটি ছেলে, তাই সে কি মানবে? যার ফলে আবারও ম্যাক্সের জেদের সামনে চার্লিকে রাজি হতে হয়। কিন্তু চার্লি তার সামনে একটি শর্ত রাখে, যদি ম্যাক্স শনিবারের ফাইটে এই ডান্স পারফরমেন্স করে তবেই সে অ্যাটমকে বক্সিং মুভ শেখাবে। কারণ চার্লি চায় তার এই ডান্স পারফরমেন্স একটি সিগনেচার মুভ হিসেবে মানুষের কাছে পরিচিতি হোক। ম্যাক্স তার কথায় রাজি হয়ে যায়, যার ফলে পরদিন সকালে চার্লি অ্যাটমকে তার বক্সিং মুভ শেখাতে শুরু করে এবং অবশেষে তাদের ফাইটের দিন চলে আসে, যেখানে ম্যাক্স ফাইটের প্রথমে অ্যাটমের সাথে এক অসাধারণ ডান্স করে সকলকে মনোমুগ্ধ করে দেয় এবং এখান থেকেই তাদের নতুনভাবে পথ চলা শুরু হয়। তারা একের পর এক ফাইটে অংশগ্রহণ করতেই থাকে এবং সেগুলিকে জিতেও যায়। দেখতে দেখতে সকল মানুষের কাছে অ্যাটম এবং ম্যাক্স জনপ্রিয় হয়ে ওঠে। নিউজ থেকে শুরু করে রেডিও, সব জায়গায় অ্যাটমের কথাই হতে থাকে। একই সাথে তারা এই ফাইটে প্রচুর পরিমাণে টাকা জেতে, যেগুলিকে নিয়ে চার্লি এবার একের পর এক তার সকল ঋণ শোধ করে দেয়। এইভাবে একদিন একটি ফাইটের শেষে একজন ব্যক্তি তাদের ওয়ার্ল্ড রোবট বক্সিং চ্যাম্পিয়নশিপের জন্য আমন্ত্রণ জানায়। আর এই দিনটির জন্য চার্লি অনেকদিন ধরেই অপেক্ষা করেছিল, যার ফলে সে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ফাইটের দিন জিউসের মালিক ফেরা তাদেরকে ডেকে পাঠায় এবং তাদের সামনে সরাসরি বেশ মোটা টাকার অফার করে অ্যাটমকে কেনার জন্য, যাতে তারা তার সাহায্যে জিউসকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাতে পারে। আর সেটা 1-2 টাকা ছিল না, পুরোপুরি $1 কোটি অফার ছিল। এই লোভনীয় অফার শুনে চার্লি তো এক পায়ে রাজি হয়ে যায়। তবে ম্যাক্স ইমোশনালি অ্যাটমের সাথে যুক্ত হয়ে গেছিল, সে তাকে তার নিজের বন্ধুর মতো ভালোবাসত, তাই সে সরাসরি এই অফারে মানা করে দেয়। চার্লি তাকে বোঝানোর চেষ্টা করে যে এইরকম একটি পুরনো রোবটের এত টাকা দিচ্ছে, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। তবে ম্যাক্স পরিষ্কার চার্লিকে মানা করে দেয় যে সে তার রোবটকে কাউকে বিক্রি করবে না। এরপর তাদের ফাইট শুরু হওয়ার সময় চলে আসে। অ্যাটমের প্রতিদ্বন্দ্বী ছিল টুইন সিটিস নামক এক বিশাল ভয়ানক 2টি মাথাওয়ালা রোবট, যে এই ওয়ার্ল্ড রোবট চ্যাম্পিয়নশিপের খুব ভালো একটি ফাইটার ছিল। এরপর ম্যাক্স অ্যাটমের সাথে ডান্স করতে করতে অসাধারণ একটি এন্ট্রির সাথে রিংয়ের মধ্যে প্রবেশ করে এবং ঘন্টা বাজার সাথে সাথেই ফাইট শুরু হয়ে যায়। চার্লি শুধু একটি হেডফোনের সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে তাকে কন্ট্রোল করতে থাকে। অন্যদিকে টুইন সিটিস রোবটটিকে এক বিশাল কম্পিউটার সেটআপের সাহায্যে কন্ট্রোল করা হয়। প্রথম থেকেই অ্যাটমের উপর ওই রোবট একের পর এক প্রহার করতেই থাকে, কিন্তু ফাইটের এক পর্যায়ে এসে চার্লি ওই রোবটের কমজোরিটি বুঝে যায়, যেটা তার বুকে ছিল, যার ফলে সে অ্যাটমকে তার বুকে একের পর এক প্রহার করতে বলে এবং চার্লির প্ল্যান সফল হয়। ওই রোবট খুবই তাড়াতাড়ি শর্ট সার্কিট হয়ে নকআউট হয়ে যায়, যার ফলে তারাই ফাইট জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর ম্যাক্স অ্যাঙ্কারদের কাছ থেকে তাদের মাইক কেড়ে নিয়ে রেগে জিউসের মালিক ফেরাকে অনেক কথা শোনায়, কারণ সে অ্যাটমকে সামান্য একটি পুরনো রোবট বলে কিনতে চেয়েছিল। কিন্তু অ্যাটম যে একটি বিখ্যাত ফাইটার সেটা সে প্রমাণ করে দিয়েছে। তাই ম্যাক্স এবার জিউসকে অ্যাটমের সাথে ফাইট করার চ্যালেঞ্জ করে বসে। তারা যখনই বলবে, যে জায়গায় বলবে সেখানেই সে অ্যাটমকে নিয়ে পৌঁছে যাবে। এই কথা শুনে জিউসের মালিক ফেরা মুখে না কিছু বললেও মনে মনে সে রাগে গজগজ করতে থাকে। তবে এই সকল কিছু শেষে যখন তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন সেই ষাঁড়ের মালিক তার কিছু বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত হয়, কারণ চার্লি তো তার পাওনা টাকা তাকে না দিয়েই সেখান থেকে পালিয়ে এসেছিল। তবে চার্লি কোনো ঝামেলা ছাড়াই তাকে তার পুরো টাকা দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা তো তাকে মারতে এসেছিল। আর এই কারণেই তারা চার্লিকে একা পেয়ে খুব খারাপভাবে মারধর করে তার সকল টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। সেই দিন রাতেই চার্লি সিদ্ধান্ত নিয়ে নেয় সে এবার ম্যাক্সকে ডেবরার কাছে ফিরিয়ে দেবে, কারণ প্রথম সে তার ছেলেকে ভালো না বাসলেও বর্তমানে চার্লি তার ছেলের মায়ায় জড়িয়ে গেছে। আর এই কারণে সে তার জন্য ম্যাক্সকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিতে চায় না। এছাড়াও তাদের 2 মাস সময় শেষ হয়ে গেছিল, তাই পরদিন হতেই চার্লি মন থেকে না চাইলেও ম্যাক্সকে ডেবরার হাতে তুলে দেয়।
কিন্তু ম্যাক্স নিজেও তার বাবা ও অ্যাটমকে ছেড়ে দূরে যেতে চায় না। তবে চার্লির আর করারই বাকি আছে, কারণ আইন অনুযায়ী ম্যাক্সের কাস্টাডির সকল পেপারে সে কোর্টে আগেই সাইন করেছিল। তাই সে ম্যাক্সকে ভালোভাবে বোঝায় যে তারা তাকে তার থেকেও খুব ভালো রাখবে। এই কথা শোনার পর ম্যাক্স খুবই দুঃখ পায় এবং আর কিছু না বলেই সোজাসুজি তাদের গাড়িতে উঠে বসে। এরপর ডেবরার হাজবেন্ড তাদের কথা অনুযায়ী চার্লিকে বাকি টাকা দিতে যায়, তবে চার্লি সেই টাকা না নিয়ে তাকে ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এবার চার্লির মনে তার ছেলের জন্য যে ভালোবাসা সেটি সে অনুভব করতে পারে। সবসময় সে শুধু ম্যাক্সের কথাই ভাবতে থাকে। যতদিন ম্যাক্স তার সাথে ছিল ততদিন তার মধ্যে ফাইট জেতার একটি ইচ্ছা ছিল, কিন্তু তার যাওয়ার সাথে সাথে সেই ইচ্ছাও তার দূর হয়ে যায়। তাই অবশেষে চার্লি বেইলির পরামর্শে ম্যাক্সের সাথে দেখা করতে চলে যায়। চার্লি ম্যাক্সের সাথে যে ব্যবহার করেছিল তার জন্য সে ম্যাক্সের কাছে ক্ষমা চায় এবং তাকে তার সাথে আবারও ফিরে আসতে বলে, কারণ আজকে রাতেই জিউসের সাথে অ্যাটমের ফাইট ছিল। তবে যেহেতু ম্যাক্সের কাস্টাডি ডেবরার হাতে ছিল, সেহেতু তার পারমিশন ছাড়া চার্লি তাকে নিয়ে যেতে পারত না। তাই চার্লি ডেবরার কাছে রিকোয়েস্ট করে। প্রথমে চার্লির কথা ডেবরা না মানলেও অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে সে ম্যাক্সকে তার সাথে যেতে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু শুধু এক রাতের জন্য। এদিকে ম্যাক্সও কি তার রোবটকে এইভাবে হেরে যেতে দেখতে পারত? তাই সেও ঝটপট তৈরি হয়ে চার্লির সাথে চলে যায়। অন্যদিকে নিউজ রিপোর্টাররা জিউসের ইঞ্জিনিয়ার মাসিদোর কাছে এই ফাইট সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞাসা করে, কারণ তারা কোনোদিনই ভাবেনি যে তাদের তৈরি করা রোবটকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, যদিও ম্যাক্স সেটি করেছিল এবং এই কারণেই মাসিদো খুবই রেগেছিল। যাই হোক, অবশেষে ফাইটের সময় হয়ে আসে। চার্লি ম্যাক্স ও অ্যাটমকে নিয়ে ওয়ার্ল্ড রোবট চ্যাম্পিয়নশিপের স্টেডিয়ামে পৌঁছায়। স্টেডিয়াম পুরোপুরি মানুষে ভর্তি ছিল, কারণ জিউস যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তাকে সাধারণ একটি জেনারেশন 2 রোবট চ্যালেঞ্জ করেছিল। আর এই কারণেই মানুষের মধ্যে এই ম্যাচ নিয়ে খুবই উৎসাহ ছিল। অ্যাটমের আগেও অনেক ফাইট জিতেছিল, কিন্তু আজকের ফাইট ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিউসের সাথে। সকলেই জিউসের পক্ষে প্রচুর পরিমাণে টাকা বাজি রেখেছিল, কারণ সবার কাছে এটা পরিষ্কার ছিল যে এই ম্যাচ জিউস খুব সহজেই জিতে যাবে। ফাইট শুরু হওয়াতে আর কিছু সময় বাকি ছিল। জিউস এক ভয়ানক এন্ট্রির সাথে স্টেজের উপর এসে উপস্থিত হয়। এটা দেখে তো চার্লি এবং তার ছেলে ম্যাক্স ঘাবড়েই যায়, কিন্তু তবুও চার্লি তার ছেলেকে জানায় আজকের ফাইট তাদেরকে যেভাবেই হোক জিততেই হবে। যাই হোক, এরপর ফাইট শুরু হয়ে যায়, কিন্তু প্রথমেই জিউসের এক শক্তিশালী ঘুষিতেই অ্যাটম নিচে পড়ে যায়। তবে চার্লির ভয়েস কমান্ডের সাহায্যে তাকে আবারও উঠে দাঁড় করায়, কিন্তু জিউস তাকে একের পর এক প্রহার করতেই থাকে, যার ফলে একসময় এসে তার ভয়েস কমান্ডের ওই মেশিনটিও দুর্ভাগ্যবশত খারাপ হয়ে যায়। আসলে অ্যাটম এমন এক মজবুত ধাতু দিয়ে বানানো রোবট ছিল যাকে রোবটদেরই বক্সিং প্র্যাকটিসের জন্য বানানো হয়েছিল। তাই যতবারই জিউস তাকে মেরে নিচে ফেলে দিচ্ছিল, ততবারই সকলকে সে অবাক করে দিয়ে আবারও উঠে দাঁড়াচ্ছিল। আর এই কারণেই ফাইট চলাকালীন জিউসের একের পর এক প্রহারের পরেও সে সেটিকে সহ্য করে রিংয়ের মধ্যে টিকে ছিল। কিন্তু এত বড় রোবটের সামনে টিকে থাকাটা কি খুব একটা সহজ ব্যাপার? তা সত্ত্বেও অ্যাটম যেমন তেমন ভাবে 4 রাউন্ড পর্যন্ত জিউসের প্রহার একের পর এক সহ্য করে নিজেকে রিংয়ের মধ্যে টিকিয়ে রাখে। এরপর শেষ রাউন্ড মানে পঞ্চম রাউন্ডে সে পৌঁছায়, কিন্তু অ্যাটমকে কন্ট্রোল করার ওই ভয়েস কমান্ড মেশিনটি পুরোপুরি খারাপ হয়ে যাওয়ার কারণে অ্যাটম না তাদের ভয়েস কমান্ডকে ঠিকঠাক শুনতে পাচ্ছিল, না তাদের কথা মতো ফাইট করতে পারছিল। তখনই ম্যাক্সের মনে পড়ে যায় অ্যাটমকে শ্যাডো ফাইটের মাধ্যমেও পরিচালনা করা যায়, যার ফলে সে চার্লিকে তার বক্সিং স্কিলের সাহায্যে অ্যাটমকে দিয়ে শ্যাডো ফাইট করাতে বলে। তবে চার্লি তাকে মানা করে দেয়। তখন ম্যাক্স কাঁদো কাঁদো স্বরে চার্লিকে তাদের শেষ চেষ্টাটুকু করতে বলে। ছেলেকে এইভাবে কাঁদতে দেখে সে এবার রাজি হয়ে যায়। এরপর পঞ্চম রাউন্ডের ফাইট শুরু হয়ে যায়। ফাইট শুরু হওয়ার সাথে সাথেই জিউস আবারও অ্যাটমের উপর একের পর এক প্রহার করতে থাকে। আমি প্রথমেই বলেছি চার্লি একজন এক্স বক্সার, তাই সে তার স্কিল ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চালাকির সাথে জিউসের প্রহারগুলিকে শুধু ডিফেন্সই করে, কারণ সে জানতো জিউসের মধ্যে এখনো অনেকটাই ব্যাটারি বাকি রয়েছে। তাই যদি একবার তার ব্যাটারি পুরোপুরি লো হয়ে যায়, ঠিক তখনই জিউসকে হারানো সম্ভব, কারণ তার বডি স্ট্রাকচার খুবই মজবুত ধাতু দিয়ে বানানো হয়েছিল। এই কারণেই চার্লি অ্যাটমের উপর তাকে প্রহার করার সুযোগ দিতে থাকে, আর জিউসও এই সুযোগে অ্যাটমের উপর একের পর এক ঘুষি চালিয়েই যায়। এটা দেখে ম্যাক্স চার্লিকে পাল্টা জিউসের উপর প্রহার করতে বলে, তবে চার্লি তাকে জানায় এখন নয়, সময় মতো ঠিক সে পাল্টা আক্রমণ করবে। এরপর ধীরে ধীরে যখন জিউসের পাওয়ার লেভেল অনেকটাই কমে যায়, ঠিক সেই সময়ে সুযোগ বুঝে চার্লি অ্যাটমকে তার উপর আক্রমণ করার আদেশ দেয়, যার ফলে সকলকে অবাক করে দিয়ে অ্যাটম এবার চার্লির শ্যাডোকে কপি করে জিউসের উপর একের পর এক ঘুষি চালিয়ে যায়। এটা দেখে মাসিদো জিউসের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু চার্লির বক্সিং এক্সপিরিয়েন্সের সামনে জিউস আর টিকতে পারে না। এক জোরদার আপারকাটের সাহায্যে অ্যাটম জিউসকে নিচে ফেলে দেয়।
তবুও দেখা যায় সময় শেষ হওয়ার আগেই জিউস আবারও উঠে দাঁড়িয়েছে। তবে চার্লির এক্সপিরিয়েন্স ও অ্যাটমের ঘুষির সামনে তার টিকে থাকাটা সত্যিই খুবই মুশকিল ছিল, আর এটা সকলেই দেখতে পায়। আবারও চার্লি অ্যাটমকে শ্যাডো ইনস্ট্রাকশন দিয়ে জিউসের উপর প্রহার করতে থাকে, যার ফলে অবশেষে এবার জিউস নক আউট হয়ে যায় এবং এই ফাইট সকলকে অবাক করে দিয়ে অ্যাটম জিতে যায়। পুরো পৃথিবী ও স্টেডিয়ামে উপস্থিত অডিয়েন্সরা এই রকম এক দুর্দান্ত ফাইট দেখে উল্লাসে চিৎকার করতে থাকে। অবশেষে ফাইটের ফাইনাল রেজাল্ট চলে আসে। তবে এই ফাইনাল রেজাল্ট শুনে সকলেই অবাক হয়ে যায়, কারণ জিউসকে পয়েন্ট অনুযায়ী জয়ী ঘোষণা করা হয়। কারণ প্রথম 4 রাউন্ডে জিউস খুব ভালোভাবে ফাইট করেছিল, কিন্তু জাজেদের এই সিদ্ধান্তে সকলেই বিরুদ্ধে ছিল, কারণ দর্শকদের চোখে তাদের নতুন চ্যাম্পিয়ন এখন অ্যাটম। অ্যাটম এই ম্যাচ হেরে গেলেও মানুষের চোখে সে জয়ী ছিল। সবশেষে খুশিতে ম্যাক্স তার বাবা চার্লিকে জড়িয়ে ধরে এবং তাদের এই খুশির মুহূর্তটিকে উদযাপন করতে থাকে। সত্যিই এই লাস্ট সিনটি অসাধারণ ছিল এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষে আপনাদের ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই দেবেন। আর হ্যাঁ, আমি জানি ভিডিওটি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। এর সবথেকে বড় কারণ হলো 1 জানুয়ারি, আর 1 জানুয়ারি মানে পিকনিক। চারিদিকে পিকনিক হচ্ছে, মাইক বাজছে, তার জন্য রেকর্ড করাটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, সকলকে নতুন বছরে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সবার নতুন বছর অনেক ভালোভাবে কাটুক। হ্যাপি নিউ ইয়ার। আপনারা যদি এইরকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।